দেখো, বেসিক ইংলিশের ক্লাসে আলোচনা করতে গিয়ে একটা জিনিস বলেছি। বেসিক ইংলিশের ক্লাস আলোচনা করতে গিয়ে আগে একটা জিনিস বলেছি যে বিশেষ করে টেন্সের যে ব্যাপারটা, মানে যে টেন্স, এই ব্যাপারটা খুব ভালো করে শিখতে হবে যে কোন টেন্সে সেন্টেন্সটা লেখা আছে। তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার দেখো যে পুলিশের যে পরীক্ষায় যে ট্রান্সলেশন গুলো দেওয়া হয় অনলাইন, আর খুব একটা কঠিন দেওয়া হয় না, যে সাদামাটা এটা বোঝার জন্য যে সেই ক্যান্ডিডেটের বেসিক নলেজটা আছে কিনা, সে সেন্টেন্সটা স্ট্রাকচার করতে পারবে কিনা, বা টেন্সটা সে গঠন করতে পারবে কিনা। ছোটখাটো যে সমস্ত সেন্টেন্সের আর সেইগুলো অতটা প্রবলেম হয় না, কিন্তু আসল কথা যদি সেন্টেন্স স্ট্রাকচার মানে টেন্সের বা হচ্ছে সেই ফরম্যাটে যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু পুরোটাই কেটে দেবে। তো সেখানে টেন্সটা খুব ভালো করে করতে হবে। আর সেই সঙ্গে হচ্ছে পার্টস অফ স্পিচের নলেজ বা জিরান্ড পার্টিসিপল, ইনফিনিটিভ, এই ব্যবহারগুলো যদি একটু শিখে নিতে পারো, তাহলে মোটামুটি পুলিশের ইংরেজিগুলো পারা যাবে। তো ওয়ান লাইনার থাকলে পরে এক সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা কি, যে প্রত্যেকটার আলাদা আলাদা টেন্সের ফরম্যাট, সেই অনুযায়ী টেন্সের ভুল হয়ে যাওয়ার 10টা সেন্টেন্স আছে, হয়তো 10 রকমের না হলে 6-7 রকমের সেন্টেন্স মানে টেন্স হতে পারে। সেই ক্ষেত্রে একটা দুটো ভুল হয়ে গেলে অসুবিধা নেই। কিন্তু যদি একটা প্যারাগ্রাফ দিয়ে থাকে, তাহলে হচ্ছে তুমি হয়তো টোটাল টেন্সটাই চিনতে ভুল করলে, তাহলে টোটাল পুরো প্যারাগ্রাফটাই ভুল হয়ে যাবে। তো সবকিছুরই একটা ভালো দিক বা খারাপ দিক আছে। আবার ওয়ান লাইনার হলে পরে প্রত্যেকটা সেন্টেন্সকে তোমাকে চিনতে হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সের ফরম্যাট আলাদা আলাদা হচ্ছে। তো দেখো যে আগে প্রথমে বুঝতে হবে, প্রথম যে বাক্যটা দেওয়া আছে, তোমাকে সব রকম প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে। তোমাকে সব রকম প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে। আমি মাঝে ভয়েস চেঞ্জের ক্লাস করিয়েছিলাম। কেন করিয়েছিলাম? বলেছিলাম যে একটা সেন্টেন্স অ্যাক্টিভে নাকি প্যাসিভে, কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য, সেটা তো তোমাকে বুঝতে হবে। সেটার জন্য তোমাকে ভয়েস চেঞ্জ শিখতে হবে। তাহলে ওই ভয়েস চেঞ্জ শিখলে পরে এখানে তুমি হেল্প পেয়ে যাচ্ছ, প্লাস ডিরেক্ট তো ভয়েস চেঞ্জ তোমাকে দিতেও পারে গ্রামার পোর্শন। তাহলে ভয়েস চেঞ্জ মানে কি, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই কথাটার মানে হচ্ছে যেটা প্রোনাউনের যে চেঞ্জ হয়, যেমন আমি থেকে আমার, তুমি থেকে তোমার, সে থেকে তার। তারপরে সেই সঙ্গে হচ্ছে ক্রিয়াপদ, যেটা সেটার পরিবর্তন। এই যে এখানে বলছে তোমাকে, তুমি হবে, তাই তো, তুমি থেকে তোমার বা তোমাকে। তার মানে তোমাকে সব রকমের প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে, মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। এর অ্যাক্টিভটা কি হবে? তাহলে অ্যাক্টিভটা এরকমই, যদি আমি দিয়ে যদি ধরি সাবজেক্ট, যে আমি তোমাকে সব রকমের প্রয়োজনীয় সাহায্য দেব বা প্রদান করব, আমি তোমাকে সব রকমের সাহায্য প্রদান করব, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ মানে কি, তোমাকে সব রকমের সাহায্য প্রদান করা হবে, মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এইটুকু ভেবে নিতে হবে যে টেন্স কোনটা। এটা হচ্ছে 1 নম্বরে ফিউচার টেন্স, মানে হচ্ছে ফিউচার ইনডিফিনাইটে লিখতে হবে। তো ফিউচার ইনডিফিনাইটের কি? প্যাসিভ ভয়েস। যদি আমি বলি তাহলে কি বলবো? যে আই শ্যাল গিভ ইউ অল সর্টস অফ, বা অল সর্টস অফ নেসেসারি হেল্প, মানে যদি অ্যাক্টিভে হয়। তাহলে এটা যখন হবে, তখন উল্টে গেলে কি হয়, মানে তোমাকে প্রদান করা হবে। ইউ যখনই চলে এলো, ইউ এর পরে তো উইল বসাবো। তাহলে কি হবে? ইউ উইল বি, প্রদান করা হবে, গিভেন বলতে পারো, দেওয়া হবে, বা প্রোভাইডেডও বলতে পারো, যে ইউ উইল বি গিভেন সব রকম প্রয়োজনীয়, সব রকম, অল কাইন্ড অফ বলতে পারো, বা হচ্ছে অল সর্টস অফ বলতে পারো, অল কাইন্ডস অফ বা হচ্ছে অল সর্টস অফ, SORT, শর্ট, মানে হচ্ছে সব রকম। তাহলে ইউ উইল বি গিভেন অল কাইন্ডস অফ, প্রয়োজনীয় সাহায্য মানে কি, নেসেসারি হেল্প, অল কাইন্ড অফ নেসেসারি হেল্প। হ্যাঁ, এবার প্যাসিভ ভয়েস মানে বাই দিয়ে থাকে, এখানে নেই, মানে কার দ্বারা বা কিছু বলেনি, তোমাকে দেওয়া হবে। এবার কার দ্বারা, সেটা বাই মি বা বাই সামওয়ান বলা দরকার নেই, এটাই প্যাসিভ ভয়েস। ইউ উইল বি গিভেন, তোমাকে প্রদান করা হবে, ইউ উইল বি গিভেন অল কাইন্ডস অফ নেসেসারি হেল্প। আমি 8টা পরপর বলেই দিচ্ছি, ঠিক আছে? দিয়ে তারপরে তোমাদের কাছে শুনবো। দেখো, এই যে সেন্টেন্সটা করালাম, এইটাই পারফেক্ট সেন্টেন্স। এর বাইরে যেটা হতে পারে, কেউ গিভেনের জায়গায় প্রোভাইডেড করতে পারো, বা কাইন্ডস এর জায়গায় শর্টস করতে পারো, ঠিক আছে? আর তাছাড়া অন্য ফরম্যাটে বা কিছু যদি করো, তাহলে অবশ্যই সেটা ভুল। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। বিজ্ঞান পাঠ তার মানে কি হয়েছে? যে স্টাডি সায়েন্স, স্টাডি
সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান পাঠ। ছাত্রদের কাছে একটি উন্মাদনা, এখানে ভার কি ভার বুঝতে আছে, সেটা হচ্ছে হয়, তাই তো, যে বিজ্ঞান পাঠ হলো বা বিজ্ঞান পাঠ হয় ছাত্রদের কাছে একটি উন্মাদনা। এটা তোমাকে বুঝে নিতে হবে, কারণ বাংলায় ক্রিয়াপদ উহ্য থাকতে পারে, উহ্য থাকে অনেক সময়, যে বিজ্ঞান পাঠ হলো বা হয় ছাত্রদের কাছে একটি উন্মাদনা। তাহলে স্টাডি সায়েন্স হয় মানে হচ্ছে ইজ, এ, উন্মাদনা অনেকগুলো হতে পারে, একটা হচ্ছে CRAZD ক্রেজ, বা RAGE ক্রেজ, বা TREND ট্রেন্ড, এতগুলো ব্যবহার করতে পারো। এবং এদের পরে সর্বদাই যতগুলো বললাম সবার পরে প্রিপোজিশন টু বসবে, যে স্টাডি সায়েন্স ইজ এ ক্রেজ টু দা স্টুডেন্টস, ছাত্রদের কাছে, টু দা স্টুডেন্টস। এখন বলতে শুধু নাও তো বলবে না, যে নাও এ ডেজ বা অ্যাট প্রেজেন্ট। এবার এটা ফার্স্টেও অ্যাড করে দিতে পারো, যে নাও এ ডেজ প্রথমে দিলে বেশি ভালো হয়, যে নাও এ ডেজ স্টাডি সায়েন্স ইজ এ ক্রেজ টু দ্য স্টুডেন্টস, ছাত্রদের কাছে একটা উন্মাদনা বা একটা রীতি, ঠিক আছে, বা একটা প্রবণতা বা একটা ট্রেন্ড বা একটা রেজ বলতে পারো। স্যার বলছি স্টাডিটাকে স্যার পার্টিসিপেল করতে হবে না? না না, স্টাডি সায়েন্স, এখানে স্টাডি যেটা সেটা ভার্ব নয়, ঠিক আছে, নাউনই। যে স্টাডি মানে হচ্ছে পড়া, শিক্ষা, পাঠ, স্টাডি সায়েন্স তো হচ্ছে বিজ্ঞান পাঠ। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। এখানে এই বৈশ্বিক বলতে কি বলছে, বিশ্ব থেকে আসছে, ঠিক আছে, বিশ্ব থেকে আসছে। আমরা সেই পড়েছিলাম, মনে পড়ছে, যে নাউন মানে বিশেষ্য থেকে বিশেষণ, বাংলায় পড়েছিলাম কিন্তু ইংরেজিতে তো সেভাবে পড়িনি। যেমন ইতিহাস থেকে ঐতিহাসিক, তারপরে বিশ্ব থেকে হচ্ছে বৈশ্বিক। তো সেই রকমই যে বৈশ্বিক মানে বিশ্ব থেকে আসছে, গ্লোবাল থেকে আসছে, তো হচ্ছে বৈশ্বিক তথ্য, গ্লোবাল থেকে বলছি, গ্লোব থেকে আসছে, গ্লোব মানে হচ্ছে বিশ্ব বা পৃথিবী, সেখান থেকে হবে কি গ্লোবাল মানে বৈশ্বিক। তো ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। এখানেও ক্রিয়া কি উজ্জ আছে, সেটা হচ্ছে ইন্টারনেট হয় বা হচ্ছে ইন্টারনেট হলো। তাহলে ইন্টারনেট, ইন্টারনেটের প্রভাব বা এই প্রভাব তো না, ওটা কি যেন বলে, যা হোক, মানে পরিভাষা কি যেন, ইন্টারনেটের পরিভাষা মানে বাংলা। অন্তর্জাল। হ্যাঁ, মানে আন্তর্জালিক সংযোগ ব্যবস্থা পুরোটা বলা হয়। স্যার এটা বলে না জালাকার? তা বলতে পারবো না, এটাই জানি যে আন্তর্জালিক সংযোগ ব্যবস্থা বলা হয়, আন্তর্জালিক। তো দেখো যে ইন্টারনেট হয়, তাই তো, ইন্টারনেট হয়, ইজ, এ, কি হচ্ছে, ইন্টারনেট হলো একটা, ঠিক আছে, ইন্টারনেট বাংলা এখানে না দেওয়া থাকলে ইন্টারনেট হচ্ছে একটা কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি, তাই ইন্টারনেট ইজ এ। যখন কোনো কিছু বলে, যে হয়তো বলবে প্রযুক্তি নির্ভর বা কম্পিউটার নির্ভর, তো সেটাকে নির্ভর কি বলা হয়, বেসড, বা হচ্ছে ভিত্তি করে, বা এটা নির্ভর, BASED। তো কি হয়েছে, যে কম্পিউটার বেসড, CBT আমরা বলি কম্পিউটার বেসড টেস্ট, সেখান থেকে মনে রাখতে পারো, যে কম্পিউটার বেসড মানে কম্পিউটার নির্ভর বা কম্পিউটার ভিত্তিক বৈশ্বিক তথ্য পদ্ধতি। এই যে বললাম গ্লোব মানে হচ্ছে পৃথিবী, সেখান থেকে হচ্ছে কি গ্লোবাল, বৈশ্বিক, মানে যে গ্লোবাল তথ্য পদ্ধতি, তথ্য মানে কি ইনফরমেশন, ইনফরমেশন পদ্ধতি, সিস্টেম বলতে পারো, বা হচ্ছে প্রসেস বলতে পারো। শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে পরিপূর্ণরূপে সজ্জিত করা, সমাজ এবং নিজের নিজের জন্য উপযোগী করে তোলা। যখনই এরকম ধরনের থাকবে যে শিক্ষার উদ্দেশ্য হলো, তারপরে একটা জিনিস দেখবে, উদ্দেশ্য মানে কি হচ্ছে, যে পারপাস, তাই তো, যে পারপাস বা উদ্দেশ্য, এমও বলতে পারো, লক্ষ্য বা টার্গেট বলতে পারো। কিন্তু এর টার্গেট বা এম হচ্ছে কোন একটা কেউ, যখন কোন একটা ব্যক্তি কোনো কিছুকে ফোকাস করে, ঠিক আছে, সেই সময়তে ব্যবহার করবো। আর এখানে উদ্দেশ্য বলতে পারপাস কথাটাকে ব্যবহার করবো।
তাহলে শিক্ষার উদ্দেশ্য হলো, মানে এখানে কি আছে, হলো উজ্জ আছে, মানে শিক্ষার উদ্দেশ্য হয়। অর্থাৎ প্রথম সেন্টেন্সটা বাদ দিয়ে এখন যেগুলো করছি সবই বলতে পারো যে প্রেজেন্ট ফরম্যাটেই আছে, সাধারণ বাক্য, বর্তমানের। তো যে শিক্ষার উদ্দেশ্য হয় মানে দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য পারপাস অফ এডুকেশন হয় ইজ কি করা, যে মানুষকে পরিপূর্ণরূপে সজ্জিত করা, মানে হচ্ছে মানুষকে পরিপূর্ণরূপে তৈরি করা। এবার দেখো যে সজ্জিত করা, ডিরেক্ট তুমি ভার্ব হয়তো পাবে না, বা আমার এই মুহূর্তে এখন জানা নেই, তখন সেই জায়গাতে কি করতে হবে, যে তোমাকে একটা আলাদা করে ভার্ব নিয়ে আসতে হবে, মেক, তৈরি করা, বা বিল্ড মানে গঠন করা, এরকম একটা ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু পারপাস অফ এডুকেশন ইজ টু বিল্ড, ইজ টু বিল্ড এ ম্যান, ইজ টু বিল্ড এ ম্যান, বা ইজ টু বিল্ড এ পারসন, কি হচ্ছে পুরোপুরি রূপে, পুরোপুরি পরিপূর্ণ রূপে সজ্জিত করা, মানে হচ্ছে এন্টায়ারলি, এন্টায়ারলি সজ্জিত করাকে কি বলা হয়, ইকুইপড। তাহলে এন্টায়ারলি ইকুইপড। আর কি দেওয়া যায়, সমাজ এবং নিজের জন্য, সমাজ এবং নিজের জন্য উপযোগী করে তোলা। তাহলে ইকুইপড অ্যান্ড ইউজফুল, ইউজফুল ফর সোসাইটি অ্যান্ড হিমসেলফ। তাহলে এই জায়গাটা আবার ভালো করে বুঝে নাও, যে উদ্দেশ্য হলো, যে শিক্ষার উদ্দেশ্য মানে দ্য পারপাস অফ এডুকেশন, পারপাস অফ এডুকেশন মানে শিক্ষার উদ্দেশ্য হয় কি করা, ইজ টু মেক বা ইজ টু বিল্ড এ ম্যান মানে একটা মানুষকে তৈরি করা বা গঠন করা, এন্টায়ারলি ইকুইপ মানে পুরোপুরি সজ্জিত ভাবে, এবং কি বলছে সমাজ এবং নিজের জন্য উপযোগী করে তোলা, এবং ইউজফুল মানে প্রয়োজনীয়, বা অ্যান্ড এই জায়গাতে সুইটেবল করতে পারো, সুইটেবল ফর সোসাইটি অ্যান্ড হিমসেলফ মানে সমাজের জন্য এবং হিমসেলফ নিজের জন্য উপযোগী করে তোলা। অর্থাৎ এই যে উপযোগী করে তোলা মানে কি, আমি অলরেডি এই জায়গাতে কিন্তু ভার্বটা দিয়ে দিয়েছি, যে ইজ টু মেক বা বিল্ড দিয়ে দিয়েছি, এবার তারপরে কি কি সেইগুলো আমি পরে বলছি। মানুষ হলো বিবেক সম্পন্ন, জ্ঞানী, বুদ্ধিমান ও আত্মসম্মান সম্পন্ন জীব। এবার এই সমস্ত সেন্টেন্সগুলো পড়াটা মুশকিল হবে, কারণ প্রকৃত যদি তুমি এগুলোর ইংলিশগুলো না জানো, ভোকাবুলারিগুলো যদি না জানো, তাহলে পড়তে পারবে না। তো বিবেক সম্পন্ন, কনসাইন্স মানে হচ্ছে বিবেক, ঠিক আছে, কনসাইন্স মানে হয় বিবেক, কিন্তু বিবেক সম্পন্ন সে কেমন, কনসাইন্স বিবেক সেটা হচ্ছে নাউন, যদি এর বিবেক সম্পন্ন মানে কি বিবেকবান বা বিবেক সম্পন্ন বা নীতিবান, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা কি হবে কনসেন্টিয়াস, কনসাইন্টিস, এই কনসাইন্টিয়াস বলা হয়। জ্ঞানী, ইন্টেলিজেন্ট সেটা পারবে। আত্মসম্মান যেমন হচ্ছে সেলফ রেসপেক্টিং। তাহলে মানুষ হলো, ম্যান ইজ, ম্যান ইজ কন, SCI ENTIOUS, কনসাইন্টিয়াস। তারপরে হচ্ছে জ্ঞানী, কমা দিলে কি হবে, ইন, আচ্ছা জ্ঞানী দেওয়া আছে এখানে করে নিই, যে জ্ঞানী আমরা কাকে বলি, যেমন হচ্ছে জ্ঞান বুদ্ধি দুটো কিন্তু হচ্ছে আলাদা জিনিস, কি জিনিস, যে পুঁথিগত পড়ার পরে যেটা অর্জন করা যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় জ্ঞান বা হচ্ছে নলেজ, যেটা গেইন করতে হয়। আর বুদ্ধি যেটা, সেটাকে বলা হয় যে ইন্টেলিজেন্স, মানে যেটা মানুষের সহজাত বৈশিষ্ট্য, মানে এটা জন্ম থেকেই সে জন্মগ্রহণ করে জন্মায়, ঠিক আছে। তো জ্ঞানী যেটা, সেটা সাগাসিয়াস বলতে পারো, বা হচ্ছে একটা ওয়াইজ, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। তো হচ্ছে ম্যান ইজ কনসাইন্টিয়াস, কমা হচ্ছে ওয়াইজ, তারপরে বুদ্ধিমান, বুদ্ধিমান মানে হচ্ছে কি ইন্টেলিজেন্স থেকে আসছে, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, অ্যান্ড আত্মসম্মান মানে হচ্ছে সেলফ রেসপেক্টিং, বা এটা বলতে পারো সেলফ এস্টিমডও বলতে পারো, সেলফ রেসপেক্টিং জীব মানে হচ্ছে ক্রিয়েচার।
একদিন এক সৈনিককে যুদ্ধবন্দী করা হয়েছিল। এটাও দেখো প্রথম যে বাক্যটা ছিল সেটার মতোই, কিসে হবে এটা? প্যাসিভ ভয়েস, মানে করা হয়েছিল। প্যাসিভ ভয়েস পাস্টে, তাই তো? তাহলে কি হবে যে একদিন, ওয়ান ডে, এক সৈনিককে মানে এ সোলজার, করা হয়েছিল মানে কি ওয়াজ, যুদ্ধবন্দী বা বন্দী করাকে কি বলা হয়? ইমপ্রিজন। যে এ সোলজার ওয়াজ ইমপ্রিজন। স্বামী বিবেকানন্দ ভারতের মহান ধর্মপ্রচারক এবং সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম। স্বামী বিবেকানন্দ ভারতের মহান ধর্মপ্রচারক এবং সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম। দেখো এরকম ধরনের যখনই থাকবে, যে রবীন্দ্রনাথ ঠাকুর মহান লেখকদের মধ্যে অন্যতম, স্বাধীনতা তারপরে হয়তো বললাম ক্ষুদিরাম বসু মহান স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম, অর্থাৎ অনেকের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে অন্যতম। তার মানে এটাকে আমরা কি করব? সুপারলেটিভ ফরম্যাটে করব। এবার সুপারলেটিভ ফরম্যাটে অনেকের মধ্যে বলা হচ্ছে, সেই কারণের জন্য ওই যে নাউনটা হবে সেই জায়গাটা আমাকে প্লুরালে করতে হবে। মানে যেমন লিখি আগে, তাহলে বুঝতে পারবে। যে স্বামী বিবেকানন্দ। এবার একটা জিনিস বলি এইখানে, যে অনেক জায়গাতে লেখা থাকে নামের বানানের ক্ষেত্রে ধরাধরি করা হয়নি, যে নামের বানান বিভিন্ন জন বিভিন্ন রকম লিখতে পারে। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন রকম লিখতে পারে, কেউ ভি এর জায়গায় বিএইচ লিখতে পারে, তাই তো? কেউ হয়তো অভিষেক বানানে এ ভিআই লিখতে পারে, কেউ এ বিএইচ আই লিখতে পারে, শুধু কেউ এসি কে লিখতে পারে বা কেউ এসএইচ কে লিখতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু কিছু কিছু বানান, রবি বানান কেউ আর এ বিআই লিখতে পারে, আরও বিআই লিখতে পারে, কিন্তু তা বলে স্বামী বিবেকানন্দ কেউ তুমি লিখছো যে এস এ এম আই, স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দের তো জায়গায় লিখছো বি, সেই ক্ষেত্রে আর সেরকম করলে হবে না। কারণ বিশেষ করে তা এইরকম ব্যক্তিদের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে এরকম মনীষী টাইপের বা ফেমাস পার্সন, তাদের ক্ষেত্রে শেক্সপিয়ার বানান, হ্যাঁ শেক্সপিয়ার বানান, যেমন ধরো শেক্সপিয়ার বানান এস এইচ এ কে ই এস পি ই এ আর ই, ওটাই। এবার ওখানে তুমি যদি নিজের মতো করে বানান করে নাও, তাহলে সেইগুলো কিন্তু বানান ভুল হিসেবে ধরা হবে এবং সেগুলো অবশ্যই ঠেকবে চোখে। তো এই বানানগুলোর ক্ষেত্রে মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, যাই হোক, এইগুলোর ক্ষেত্রে বানান এটাই, এটাই হচ্ছে পারফেক্ট স্পেলিং। যে স্বামী এস ডব্লিউ এ এম আই, বিবেকানন্দ ভি আই ভি কে এ এন এ এন ডি এ, বিবেকানন্দ। তাহলে হয় ইজ, কি দেওয়া যায়? স্বামী বিবেকানন্দ, এরপরে হচ্ছে হলো, তাই তো? যে ভারতের মহান ধর্মপ্রচারক এবং সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম। তাহলে এই যে অন্যতম, এগুলোকে আমরা কি বলি? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তাহলে স্বামী বিবেকানন্দ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। এবার এর পরে যেটা দেব সেটা হচ্ছে প্লুরাল ফর্মে দেবো। কেন? তার কারণ এখানে ওয়ান লিখেছি। ওয়ান আমরা কখন বলবো? যখন একাধিক হবে, তাই তো? যে এত জনের মধ্যে বা বহু জনের মধ্যে একজন, সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ধর্মপ্রচারক, প্রচারককে কি বলা হয়? যে প্রিচার্স বলা হয়। তাহলে আমরা ওটা প্রিচার লিখবো না, কি করবো? প্রিচার্স, প্রিচার্স। এবার তুমি ভাববে যে এই প্রিচার্সটা হয়তো স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে, তাহলে প্রিচার্স কেন পড়বো? তা নয়, যে ধর্ম প্রচারকদের মধ্যে একজন, এটা দিয়ে অনেক সময় সেন্টেন্স এররও দিতে পারে, যে হয়তো এই জায়গাতে প্রিচার করা থাকলো শুধু। তাহলে স্বামী বিবেকানন্দ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রিচার্স, মানে অফ দ্য গ্রেটেস্ট প্রিচার্স, মানে মহান যে ধর্ম প্রচারক অনেকগুলো আছে তাদের মধ্যে একজন, এবং সমাজ সংস্কারকদের মধ্যে, তাহলে অ্যান্ড সোশ্যাল রিফর্মার্স। সোশ্যাল রিফর্মার্স মানে হচ্ছে সমাজ সংস্কার। এক শীতের সকালে স্বার্থপর দৈত্যটি পোশাক পরিধান করতে করতে জানালা দিয়ে বাইরে তাকাল। দেখো এরকম এই সেন্টেন্স গুলো একটু পড়া শিখে নিতে হবে। যে এক শীতের সকালে স্বার্থপর দৈত্যটি পোশাক পরিধান করতে করতে জানালা দিয়ে বাইরে তাকাল। তো অ্যাকচুয়ালি তো
দু রকমের জিনিস হচ্ছে এখানে। পোশাক পরিধান করতে করতে মানে সে পাস্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে একটা জিনিস, সে পোশাক পরিধান করছিল। তারপরে হচ্ছে বাইরে তাকাল, এটুকু তো আবার সিম্পল পাস্ট, যে বাইরে তাকালো, কারণ তাকালো তাকিয়েছিল এরকম বলেনি, যে তাকালো। তো এরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সিম্পল পাস্টেই করব, কিন্তু যে পোর্শনটুকু দেওয়া আছে যে কন্টিনিউয়াসের মতো, সেই জায়গাটাকে আমাকে হোয়াইল দিয়ে করতে হবে। এর আগের দিনকে কোনো একটা সেন্টেন্স বা কিছু একটা করাতে গিয়ে এরকম হোয়াইলের ব্যবহারটা শিখিয়েছিলাম, যে হোয়াইল থাকলে পরে হোয়াইলের পরে ভার্বের কি করা হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হবে। তাহলে কি করব, যে এই যে পোশাক পরিধান করতে করতে এই ব্যাপারটাকে পরে রাখবো, আগে এইটুকু লিখে নিই যে এক শীতের সকালে, এটুকু পরে থাকে, এটুকু আমরা পরে অ্যাড করে দেবো। সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে স্বার্থপর দৈত্যটি, এটা হচ্ছে সাবজেক্ট, এটাকে আগে প্রথমে ধরছি। তো কি হবে, স্বার্থপর দৈত্যটি কি হবে, দ্য সেলফিশ জায়েন্ট, জায়েন্ট মানে হচ্ছে দৈত্য, তাই তো। দ্য সেলফিশ জায়েন্ট জানালা দিয়ে বাইরে তাকালো, বা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কি হবে, লুকড আউট। লুক আউট মানে হচ্ছে বাইরে তাকানো, তো হচ্ছে লুকড আউট অফ দ্য উইন্ডো, লুকড আউট অফ দ্য উইন্ডো। এরপরে কি করবো, যে পোশাক পরিধান করতে করতে বা পোশাক পরিধান করার সময় বা সেই সময়। এরপর কি, যে হোয়াইল, হোয়াইল দিয়ে অ্যাড করবো, হোয়াইল দিয়ে অ্যাড করলে পরেই ভার্বের সঙ্গে আইএনজি বা পার্টিসিপেল করে দেবে, মানে হোয়াইল ওয়ারিং। হোয়াইল ওয়ারিং ড্রেস করতে পারো, বা হচ্ছে হোয়াইল ড্রেসিং করে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে ওয়ারিং কথাটা না দিলেও হবে, যে হোয়াইল ড্রেসিং। এক শীতের সকালে মানে হচ্ছে ইন এ উইন্টার মর্নিং, ইন এ উইন্টার মর্নিং। তাহলে আমাদের যে ওয়ান লাইনার আটখানা ছিল, আটখানা হলো। এবার আমরা পরেরটাই যাব। তো তোমরা যারা ভেবেছিলে বা করেছিলে, ঠিক আছে, একটু তা বলো, যে যদি মনে হয় যে কারো না এটা হবে কিনা বা এই জিনিসটা, তাহলে বলতে পারো। হ্যাঁ, এখানে একটা অ্যাড করে দাও, যে ভারতে লেখা আছে অফ ইন্ডিয়া করে দাও।